এটা তো স্বাভাবিক যে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে গিয়েছিল। একটি রাজনৈতিক সরকার এবং একই সাথে গণতান্ত্রিক একটি সরকার এসেছে, এবং নতুন সরকার যেটি করবে সেটি হচ্ছে আসন্ন সংকটে সকলের সঙ্গে মিত্রতা তৈরি করার চেষ্টা করবে। তো স্বাভাবিকভাবে যে শীতল সম্পর্ক সেটিকে উষ্ণ করার জন্যই হয়তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়েছেন, এবং এই যাওয়াটা জরুরি, কেননা সম্পর্কের অবনতির জন্য যে কারণগুলি দায়ী তার অনেকটুকুই তো বিএনপি সৃষ্ট নয়, মূলত অন্তর্বর্তী সরকারের সময় বিষয়টি ঘটেছে। এবং একাধিক রাজনৈতিক পক্ষ নানান ধরনের বক্তব্য দেয়া, নানান ধরনের কর্মসূচি নেওয়া, অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পর্যন্ত সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করা, এই কাজগুলি তো আসলে এই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। তাই আমার মনে হয় যেটা ঠিকই আছে যে তিনি ভারতে গিয়েছেন এবং ভারতের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ শত্রুতাবিহীন সম্পর্ক কিন্তু তৈরি 24শে করার চেষ্টা গণঅভ্যুত্থানের পর করছেন। যে আর ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছিল তার প্রভাব কি এখনো রয়ে গেছে? ভারত বিরোধী মনোভাব রাজনীতির মধ্যে থাকতে পারে, সেটা তো কোনো অসুবিধাজনক কিছু না। কোনো কোনো রাজনৈতিক দল ভারতের বিরোধিতা করবেন, কোনো কোনো রাজনৈতিক দল ভারতকে বন্ধু মনে করবেন, করতেই পারেন। দেশের স্বার্থ বা জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে যেন এই বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা না করা হয়, এটা হচ্ছে একটি সার্বভৌম দেশের নাগরিকদের প্রত্যাশা। এমন কোনো আচার আচরণ, কথাবার্তা, চুক্তি বা সভা সমিতি ইত্যাদি করা যাবে না যেটার মধ্যে দিয়ে মনে হয় যে আমরা সমান নই, আমরা বন্ধু নই, আমরা কেউ প্রভু কেউ ভৃত্য। ফলে সেই বিষয়টা নিয়ে কথাবার্তা হতেই পারে, কিন্তু কোনো একটি দেশের অভ্যন্তরীণ বিরোধ কে উস্কে দেওয়ার মতো কথা বলা, তার ভৌগোলিক যে সীমানা সেটা পরিবর্তন করে দেওয়ার কথা বলা, কিংবা সেই দেশের বিরাজমান যে অসুবিধা বা ধরেন যে ধরনের রাজনৈতিক অস্থিরতা রয়েছে সেই অস্থিরতাকে উল্লেখ করে সেইগুলিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে প্রধান উপদেষ্টার কথা বলা, এই জিনিসগুলি তো আসলে কাম্য নয়। এবং আরেকটি বিষয় লক্ষ্য করবেন, সেটি হচ্ছে যে আমাদের জনগণের তো নানান ধরনের লেনদেন রয়েছে ভারতের সাথে। স্বাস্থ্যের লেনদেন আছে, বিভিন্ন জরুরি প্রয়োজনীয় পণ্যের লেনদেন আছে, এমনকি এই যে তেলের ক্রাইসিসে ডিজেল আনার বিষয়ে কথা হয়েছে। ফলে একটা বৃহৎ প্রতিবেশী যার সঙ্গে আমাদের অনেক বড় সীমান্ত এবং যার সঙ্গে আমাদের নানান ধরনের লেনদেন শুধু নয়, অনেক পরিবারের এক অংশ ভারতে থাকে, এক অংশ বাংলাদেশে। কেননা যখন ব্রিটিশরা চলে যায় এখান থেকে, তখন তো বহু মানুষের স্থানান্তর ঘটেছে। অনেকে বাস্তুচ্যুত হয়ে এইদিকে এসেছেন, অনেকে এখান থেকে বাস্তুচ্যুত ওইখানে গিয়েছেন। পরিবারের এক অংশ এখানে রয়েছে, এক অংশ সেখানে রয়েছে, তাদের অনেক ধরনের যাতায়াত সহ বিভিন্ন ধরনের কাজকর্ম রয়েছে। ফলে ভিসা পাওয়া বা স্বাস্থ্যগত কারণে মেডিকেল ভিসা পাওয়া, এই বিষয়গুলি তো খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় উনি যে গিয়েছেন এটা ভালোই করেছেন, এবং এখান থেকে একটা সমতা ভিত্তিক সম্পর্ক তৈরি করার লক্ষ্যে যদি দুই দেশ কাজ করে, এতে আমাদের মানুষের উপকৃত হবে, অহেতুক শত্রুতা চলে যাবে। সমতাভিত্তিক সম্পর্কের কথা বলছেন ডাক্তার আব্দুল রুফ তুষার, কিন্তু বিএনপি সরকারের যে নীতি সবার আগে বাংলাদেশ, এই নীতিকে সামনে রেখে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা কিছুটা জটিল হবে কিনা? কেন হবে? ভারতের কাছে সবার আগে ভারত না? তাদের কাছে সবার আগে ভারত, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে নিয়ে সামনে থাকবো, তারা ভারতকে নিয়ে সামনে থাকবে। কিন্তু বিগত সময়ে কি তারা সামনে থেকেছে নাকি হেজিমনি প্রতিষ্ঠা করেছে? হেজেমনি প্রতিষ্ঠা করার চেষ্টা সমস্ত বৃহৎ দেশের থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে এখন? সারা পৃথিবীর উপরে হেজেমনি প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই চেষ্টা বৃহৎ শক্তিগুলির থাকে, তাদের যারা বড় হয়ে থাকে তাদের থাকে, কিংবা রাজনৈতিক শক্তির যারা ক্ষমতায় থাকেন তাদের যে নীতি, সেই নীতির কারণেও এটা হতে পারে। কিন্তু হেজেমনি প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই যে হেজেমনি প্রতিষ্ঠিত হবে, ব্যাপারটা তো সেরকম না। এবং যে বিরোধিতা তৈরি হয়েছে বাংলাদেশে, তার পেছনে তো দায় রয়েছে, ভারতেরও আছে এবং বাংলাদেশের অতীত সরকারেরও দায় রয়েছে। কিন্তু সেই জন্য তো সম্পর্ক নাই হয়ে যেতে পারবে না, এটাকে উন্নতি করতে হবে। কেননা এই সম্পর্ক তো রাজনৈতিক ভাবে তৈরি হওয়া সম্পর্ক না, এটা একটা ভৌগোলিক সম্পর্ক, এটা একটা ঐতিহাসিক সম্পর্ক। আমাদের সঙ্গে তাদের বহু কিছুর মিল রয়েছে। আমরা যখন এত দূরে অবস্থিত, পাকিস্তানের সাথে মিল খুঁজে পাই, আফগানিস্তানের সাথে মিল খুঁজে পাই, শ্রীলঙ্কার সাথে মিল খুঁজে পাই, ভারতের সাথে আমাদের মিল আছে না? আর সবার আগে বাংলাদেশ, এটা তো খুবই ভালো কথা। যে কোনো রাষ্ট্রই তো তার নিজের রাষ্ট্র বা সরকারকে, তার জনগণকে সবার আগে রাখবে। আপনি যখন কোনো নেগোসিয়েশন করবেন, আপনি যখন কোনো ধরনের লেনদেন করবেন, সেই লেনদেনে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ সবার আগে থাকবে না?
তাদেরটা তাদের আগে রাখবে, আমাদেরটা আমাদের আগে রাখবো, এবং আমরা দুই পক্ষ যখন আলোচনা করব তখন আমরা একটা মধ্যবর্তী অবস্থানে এসে পৌঁছাবো। এটাই তো ভালো কূটনীতি। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল লতিফ তুষার। আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, আমি মনে করিয়ে দেই, 5ই আগস্টের দায়িত্ব পাওয়ার আগেই আমাদের প্রধান উপদেষ্টা বিদেশে বসে সাক্ষাৎকার দিয়ে সেখানে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছিলেন। তো সম্পর্ক অবনতির জন্য তো আসলে উনি শুরু করেছেন অবনতির সূচনা। এই মানে বলে না যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা তো তার কোনো দরকার ছিল না। জি, ধন্যবাদ। উনি জীবনে রাজনীতি করেন নাই, যে বক্তব্য দিয়েছিলেন আপনার মনে আছে, তাদেরও সেভেন সিস্টার্স নিয়ে অনেক ব্যাপার আছে, এটা তো তার বলার কথাই না। কার কি আছে আমরা জানি না। ভারত এখানে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল, এবং এখানে যে 3টা ভুয়া নির্বাচন আওয়ামী লীগ করতে পারলো, এটা পুরোপুরি ভারতের প্রশ্রয় এবং আশ্রয়। এবং ভারতের তারা বলেছে, তারা ওই যে 2+2 সামিট হয়েছে 2023 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখন গেছেন না, এরকম একটা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে ইন্ডিয়া এবং আমেরিকার একটা বৈঠক হয়েছিল, যেখানে ওটাকে 2+2 সামিট বলা হয়, যেখানে ভারত সাকসেসফুলি আমেরিকাকে বোঝাতে পেরেছিল যে বাংলাদেশ আমার সিকিউরিটি কনসার্ন, সুতরাং বাংলাদেশের ডেমোক্রেসি থাকাটা বা সুষ্ঠু নির্বাচন হওয়াটা আমার স্বার্থের বিরুদ্ধে যায়, কাজেই বাংলাদেশকে আপনার দেখতে হবে আমার চোখ দিয়ে। এবং আমাদের ডেমোক্রেসি বন্ডুল হওয়া এবং আমাদের ইনস্টিটিউশনগুলো নষ্ট হওয়া, এর সবটার সাথেই এমনকি ওই শুরু হয়েছিল যে পিলখানা, এখন তো এই যে রিপোর্টটার মধ্যে এটা এসেছে যে কিভাবে এটার সাথে ভারত সংশ্লিষ্ট। এরও আগে 2008 সালের যে আপনার নির্বাচন, সেই নির্বাচনে আপনি খেয়াল করে দেখেন 88% ভোট কাস্ট হয়েছিল, যেটা অস্বাভাবিক। এবং প্রণব মুখার্জি তার বইয়ের মধ্যে পরিষ্কার লিখেছেন যে তার ওই সময় কি ভূমিকা ছিল। অর্থাৎ ভারত, এই যে বাংলাদেশে যে একটা ভারত বিরোধী মনোভাব আছে, অবশ্যই আছে, এর সবটা গণতান্ত্রিক না, সবটা যৌক্তিক না, কিছু কিছু এর মধ্যে কিছু বাড়াবাড়িও আছে, কিন্তু এটা কিন্তু একটা ক্রিয়াটা নিয়ে তো আপনাকে আগে আলোচনা করতে হবে যে ভারত আমাদের সাথে যে কাজটা করেছে তারই আপনি এখানে মানে বসিয়ে রেখে ভারতের কোম্পানিকে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা দিয়েছেন, ফলে আমাদের দেশের যে রিয়াকশন, এটা খুব স্বাভাবিক। এখন তাই বলে কি আমরা ভারতের সাথে কোনো সম্পর্ক রাখবো না, বা ভারতের সাথে কি আমরা সার্বক্ষণিক শত্রুতা করবো না? এটা সম্ভব না। আপনাকে একটা যৌক্তিক মর্যাদাপূর্ণ ইনসাফের ভিত্তিতে একটা পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে, কিন্তু আমাদের এখানে সরকারগুলো সেটা করে না। আর আওয়ামী লীগ তো পরিষ্কারভাবে তাদের এজেন্ট ছিল। এটার এখন কোনো হাইপোথিসিস কিংবা অনুমান কিংবা ষড়যন্ত্র তত্ত্ব না। ভারতের রাজনীতিতে যখন আওয়ামী লীগ ফ্যাক্টর, বাংলাদেশের রাজনীতিতে ভারত ফ্যাক্টর, এই বিষয়টি আসলে ভারসাম্য কিভাবে আনবে নতুন সরকার? হ্যাঁ, সেটা এই সরকারের ব্যাপার, আমরা দেখবো। কিন্তু তার আগে যেটা বলছি যে পুরো আওয়ামী লীগকে এখন ভারত শেল্টার দিচ্ছে, যারা আমাদের দেশে একটা মানবতা বিরোধী অপরাধের দায়ে মানে অভিযুক্ত, তাদেরকে যখন আপনি ওখানে জায়গা দেবেন এবং আমাদের কাছে হস্তান্তর করবেন না, মানে বিচারিক প্রক্রিয়া কিংবা অ্যাটলিস্ট আন্তর্জাতিক আদালতের কাছে তুলে দেবেন না, তখন কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে স্বাভাবিকভাবে ক্ষোভ থাকবে। এবং সেই রকম বাস্তবতায় এই যে আজকেও লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ একজন বাংলাদেশি গুলি করে হত্যা করেছে, সেরকম বাস্তবতায় যখন আপনি সম্পর্ক স্বাভাবিক করতে যান, মনে হয় যেন আমরা কোথায় একটা অ্যাপোলজি করছি, যেন দোষটা আমাদের, কিন্তু দোষটা আমাদের না। 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনগণ একটা ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক সরকারকে এখান থেকে উৎখাত করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে। এটা ভারত মেনে নিতে পারেনি, ভারত সিজোফ্রেনিক আচরণ করেছে। আমি গণ অভ্যুত্থানের 2 মাস পরে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের গণ অভ্যুত্থানকে কিভাবে দেখা হয়েছে সেটা নিয়ে একটা মানে প্রায় 25 পাতার একটা প্রবন্ধ উপস্থাপন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন আমাকে দেখতে হয়েছিল যে এই কিভাবে ভারত কিভাবে এটাকে দেখে। তো আমি সেখানে দেখেছি যে খুব মানে তারা আমাদের গণ অভ্যুত্থানকে স্বীকার করে না, মানে না, হ্যাঁ, এবং তারা এটাকে একটা বিচ্যুতি হিসেবে দেখে। এবং ইভেন এই ইলেকশনটাকে আপনি তো সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছেন, তো আমরা আশা করবো যে পররাষ্ট্রমন্ত্রী এই প্রশ্নগুলো উত্তর খুঁজবেন, ডিপ্লোম্যাটিক কায়দাতেই খোঁজা যায়, আপনাকে শত্রুতা করতে হবে না। যেমন ভারতের মেইন স্ট্রিম পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে জিহাদিজ আর ইন পাওয়ার। ক্ষমতা এসেছে কে বাংলাদেশে? বিএনপি। তো বিএনপি কি জিহাদি? কিংবা ধরেন তালিবানাইজেশন ইন বাংলাদেশ, ডেমোক্রেসি ইন এক্সাইল, ওয়েল প্ল্যান্ড ফার্স, মানে ইলেকশনকে তারা বলছে ওয়েল প্ল্যান্ড ফার্স, ইলেকশন ফার্স, ভোটারলেস, ইলিগেল, শ্যাম ইলেকশন বাই কিলার ইউনুস। এগুলো হচ্ছে ভারতের মিডিয়ার ফ্রেমিং। তার মানে উদ্দেশ্য প্রণোদিত বয়ান, মানে এগুলো কোনো স্ট্যান্ডার্ডই সাংবাদিকতার মধ্যে পড়ে না। এটা একটা পরিষ্কারভাবে আপনি ঠিকই বলেছেন, ইন্ডিয়ান স্টাবলিশমেন্টের যে বাংলাদেশের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি, সেটারই একটা রিফ্লেকশন আপনি মিডিয়ার যে শিরোনামগুলো আমি পড়লাম তার মধ্যে দেখবেন। এরকম অবস্থায় আমরা যখন সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছি, ঘটনাটা কিন্তু উল্টো হওয়ার কথা ছিল। ভারত সম্পর্ক স্বাভাবিক করতে উদ্গ্রীব থাকবে, কারণ হচ্ছে ভারতের বাংলাদেশকে আরো বেশি প্রয়োজন। এবং আমরা আমাদের দেশের একটা অগণতান্ত্রিক সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে পতন ঘটিয়ে কোনো অন্যায় করি নাই। ভারতের এই অতি রিয়াকশন কিংবা সিজোফ্রেনিক রিয়াকশনের কোনো কারণ নাই, কিন্তু মনে হচ্ছে যেন আমরা কোথায় একটা কি দোষ করে ফেলেছি,
এখন আমরা স্বাভাবিক করতে যাচ্ছি, ব্যাপারটা এরকম না হলেই ভালো হতো। এবং খেয়াল করবেন এই পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সাসপিসাস লোক, কিন্তু তিনি মানে মানে তাকে সন্দেহ করা উচিত। তিনি গত সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং সারা দেশে মাজারে ভাঙচুর, একের পর এক হামলা হয়েছে, মব আক্রমণ হয়েছে, যেটা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি সমালোচনা করা হয়। ওই সময় নিরাপত্তা উপদেষ্টা কে তিনি ছিলেন, তার ভূমিকা কি ছিল নিরাপত্তা উপদেষ্টা হিসেবে? এখানে তিনি তারপর লন্ডনে নিয়ে গেলেন অন্তর্বর্তী সরকারকে, সেখানে গিয়ে একটা বোঝাপড়া হলো এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, এই সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তিনি বললেন যে আপনারা আগে ট্রফি দিয়ে এসেছেন, তারপর নির্বাচনের ডেট নিয়ে এসেছেন, মানে খেলার আগেই খেলার ট্রফি কিন্তু ওখানে দিয়ে এসেছে, এটা এটা বলছে। ওই নিরাপত্তা উপদেষ্টা এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী। কি কি ডিল, কি কি বোঝাপড়া, কি কি সমঝোতার ভিত্তিতে হয়েছে আমরা কিন্তু জানি না। তিনি এবার ইন্ডিয়া সফরে গিয়ে প্রথমেই দেখা করেছেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। আপনার মনে হবে যে হ্যাঁ, ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে দেখা তো করতেই পারে, করতে অবশ্যই পারে, কিন্তু এটা একান্ত বৈঠক ছিল। এবং তারপরে আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি একটা একান্ত বৈঠক করেছেন। আগামীকালকে কিন্তু মরিশাসে একটা সম্মেলন আছে, মানে অনেক গুঞ্জন আছে যে এই মরিশাসের সম্মেলনের আগে বাংলাদেশের পলিসিটা কি হবে সেটার ব্যাপারে ব্রিফিং নিতেই তিনি গেছেন, এরকম গুঞ্জন আছে, আমি সত্য মিথ্যা জানি না। ফলে এখান থেকে সম্পর্ক স্বাভাবিক করার তাড়নাটা আমরা অবশ্যই সম্পর্ক স্বাভাবিক করতে চাই, অবশ্যই আমরা মর্যাদার ভিত্তিতে করতে চাই, কিন্তু ভারতকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করতে হবে। এটা হচ্ছে প্রথম এবং একেবারে বেসিক শর্ত। এটা ছাড়া কোনো সম্পর্ক স্বাভাবিক হবে না। আমাদের অভ্যন্তরীণ সিকিউরিটির মধ্যে, আমাদের গণতন্ত্রের মধ্যে, আমাদের অর্থনীতির মধ্যে আপনি হস্তক্ষেপ করতে থাকবেন, রাষ্ট্র হিসেবে আমাদের বিকাশকে আপনি বাধাগ্রস্ত করবেন, কিভাবে আমরা সম্পর্ক স্বাভাবিক করব? সম্পর্ক স্বাভাবিক হবে না। যারা রাষ্ট্র ক্ষমতায় আছে বাংলাদেশে, তারা জোর করে চাইলেও সম্পর্ক স্বাভাবিক হবে না। যদি ভারতকে আগে জেস্টার দেখাতে হবে। দেখেন ছোট্ট একটা দেশ নেপাল, সেই ছোট্ট, আমরা না হয় ধরেন আমাদের দেশের জনগণ না হয় ভারত মনে করে আমরা জিহাদি, আমাদের দেশের অনেক প্রগতিশীল এরকম মনে করে, হয়তো মৌলবাদী, কট্টর, ডানপন্থী, আমরা না হয় খারাপ। নেপালের সাথে ভারতের সমস্যা কেন? নেপাল তো হিন্দু অধ্যুষিত অঞ্চল। একজনকে গুলি করে মেরেছে নেপালে এমন প্রতিক্রিয়া দেখেছে যে ভারত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। নেপাল হচ্ছে সেই দেশ। শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক খারাপ হলো কেন? দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হচ্ছে কেন? এটা ভারতের ভেতরেই কথা আছে যে ভারতের কূটনৈতিক মানে সীমাবদ্ধতা, তাদের কূটনৈতিক ব্যর্থতা, তাদের কূটনৈতিক সমালোচনা। সমস্যাটা আমাদের না, ভারতের যে দাদাগিরি এবং তাদের যে চাণক্য নীতি, এই চাণক্য নীতির কারণেই দক্ষিণ এশিয়ার কোনো দেশের মানুষ, আপনি হয়তো একটা সরকারকে আপনার পক্ষে রাখতে পারবেন, কারণ এখানে অর্থনীতি সহ নানা বিষয় জড়িত আছে। আমরা যেহেতু গরিব দেশ, আমরা নানাভাবে ডিপেন্ডেন্ট, কিন্তু এই দেশের জনগণের মন তো আপনি জয় করতে পারবেন না যদি আপনি এই আমাদের দেশের ভেতরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ না করেন। কিন্তু যদি আপনি হস্তক্ষেপ করা বন্ধ করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য মানে উদ্গ্রীব হয়ে বসে আছে, কিন্তু ভারতকে কিন্তু আমরা সেটা দেখি নাই। ভারত সবসময় এখানে এক ঝুড়িতে ডিম রাখার চেষ্টা করেছে। এখন আমি একটা কথা, লাস্ট কথাটা বলি, যে বিএনপির, এটা মনে রাখতে হবে যে বিএনপির, ভারতের কিন্তু মুখে বিএনপি, অন্তরে কিন্তু আওয়ামী লীগ এখনো। ফলে সেই দিক থেকে বিএনপি যদি মনে করে যে ভারতকে তোয়াজ করে তারা আসলে পার পাবে, তারা আসলে পার পাবে না, কারণ তারা ওই যে বিএনপিকে এখনো জিহাদি মনে করে। এবং ওই আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে এইবারের গণঅভ্যুত্থান এক পর্যন্ত বিএনপির স্ট্যাটাস ভারতের কাছে মৌলবাদী, জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষক এবং ওই জিহাদিই ছিল। এক হচ্ছে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা কখনোই ছিল না, সেটা কিন্তু এই অঞ্চলের কোনো দেশের জনগণের সাথে জনগণের শত্রুতা নাই। এই যা ঘটে সেগুলি হচ্ছে বিভিন্ন সরকারের যে আচরণ, বা রাষ্ট্র হিসেবে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে যে আচরণ করে সেইখান থেকে। আমাদের লোকজন কিন্তু আপনি যত কিছুই বলেন না কেন, ভারতের সিনেমা দেখে, ভারতের মিষ্টি খায়, ভারতীয় পোশাক পরে, বিয়ে শাদীতে ভারতীয় সিনেমার অনুকরণ করে হালদি, সঙ্গীত, আরো কত কত অনুষ্ঠান চালু করে দিয়েছে। তার মানে সংস্কৃতির উপরে পর্যন্ত এটার প্রভাব পড়েছে। এখন এই যে প্রভাবিত হওয়ার বিষয়টা, এটা তো আর কেউ জোর করে এটাকে বটিকা হিসেবে গিলিয়ে দেয় না। এটা ঘটেছে আমাদের দুর্বলতার কারণে। আমরা আমাদের সাংস্কৃতিক অস্তিত্বকে জোরালো করার পরিবর্তে আমরা এই বিষয়গুলি ঘটতে দিয়েছি। এখন যদি এটা ঘটেই থাকে, তাহলে এইখান থেকে উত্তরণের ব্যাপারটা কি হবে? এখন একটা মজার ব্যাপার দেখেন, নিরাপত্তা উপদেষ্টা সারোয়ার তুষার অত্যন্ত জোরালো বক্তব্য রেখেছে। তো এই নিরাপত্তা উপদেষ্টা কোত্থেকে এলো? আমি অন্তত ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম না, আমি কখনো ওনার নামও শুনি নাই। আমরা হঠাৎ দেখলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকার তাকে উড়িয়ে এনে তাকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করে দিল, এবং হাই রিপ্রেজেন্টেটিভ নামে একটা পদও আমরা শুনলাম। একটা হাই থাকলে একটা মিডল রিপ্রেজেন্টেটিভ, একটা লো রিপ্রেজেন্টেটিভ আমি খুঁজলাম, কিন্তু দেখলাম না। তো এটার জন্য ওনারা কখনো, যারা সমালোচনা করেন এই নিরাপত্তা উপদেষ্টা কিংবা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, প্রধান উপদেষ্টারা কেউ কিছু বলে না। উনি এনেছেন তো তাকে, উনি তো তাকে নিয়ে লন্ডন গিয়েছেন। উনি তো আর নাবালক শিশু না, ওনাকে তো লন্ডনে কেউ কোলে করে নিয়ে যেতে হয় নাই, কিংবা ধরেন প্যারাম্বুলেটরে করে ঠেলে নিয়ে যাইতে হয় নাই। লন্ডন উনি গিয়েছেন এবং প্রধান উপদেষ্টা নিজের সিদ্ধান্তে গিয়েছেন। উনি যখন নিউ ইয়র্ক গিয়েছেন,
তখন কিছু লোকজনকে সাথে করে নিয়ে গেছেন। উনি যখন লন্ডন গিয়েছেন তখন কিছু লোকজনকে সাথে করে নিয়ে গেছেন। উনি যখন লন্ডনে গিয়েছেন উনি তো এই বৈঠকে যাচ্ছেন এই কথা বলে যান নাই। লন্ডনের অন্য কাজ ছিল, ওই কাজের মধ্যে উনি আবার এই বৈঠকটা করেছেন। তাহলে এই যে ঘটনাগুলি ঘটিয়েছেন, এটা যিনি ঘটিয়েছেন তাকে তারা কেউ কিছু বলে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো কেউ প্রশ্ন করে না। ওনাকে প্রশ্ন করেন যে এই লোককে উনি উড়িয়ে এনেছিলেন কার সিদ্ধান্তে, কে তাকে বলেছিল। উনি দুভাল সাহেবের সাথে দেখা করেছেন, এটা নিয়ে প্রশ্ন উঠেছে, উঠতে পারে, কিন্তু নিরাপত্তা উপদেষ্টা গিয়ে তো নিরাপত্তা উপদেষ্টার সাথে দেখা করবে, সমানে সমান, সমতা ভিত্তিক আচরণ। ওইখানে গেলে উনি নিশ্চয়ই ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে না, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবে না। এইবার যে উনি গিয়েছেন এখন নিশ্চয়ই উনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবেন।